আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আরজে রিয়া, এবং আমার সাথে আজ আছে 91.2 FM রেডিও সুন্দরবনের সঙ্গীত শিল্পী, যার কণ্ঠ আমাদের 91.2 FM রেডিও সুন্দরবনে প্রাত্যহিক শুনে থাকি, সেই সঙ্গীত শিল্পী অমিতাভ চক্রবর্তী। অমিতাভ চক্রবর্তী এই নামটা শুধু আমাদের রেডিও সুন্দরবনের সঙ্গীত শিল্পী সম্পর্কিত কিন্তু জড়িত নয়। টাকিতে অমিতাভ চক্রবর্তী মানেই আমাদের কাছে একজন সঙ্গীত শিল্পী, যাকে আমরা সকলে অমিতাভ দা বলেই চিনি। আজ সেই দাদাই আমাদের সাথে আছেন। দাদা, তোমাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা তোমার কাছে এসছি 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে। তো দাদা, তোমার যে এখন তো তুমি কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছো, তো ব্যস্ত হয়ে গিয়েও তুমি তোমার সঙ্গীত জগৎটাকে তুমি ধরে রেখেছো। এই সঙ্গীত জগতের যে তোমার যেই জার্নিটা, মানে একদম শুরুটা, গান একদম মানে শৈশব, কৈশোর, যৌবন থেকে যে মানে ধাপে ধাপে যে সূত্রপাতটা হয়ে আসছে তোমার গানের, সেইটা নিয়ে তুমি যদি আমাদের বন্ধুদেরকে কিছু বলো। প্রথমেই 91.2 FM রেডিও সুন্দরবন চ্যানেলের যারা আমাদের দর্শক বন্ধু আছে, প্রত্যেককে আমার তরফ থেকে নমস্কার। আজকে আমি একটা খুব ব্যস্ত জীবন আমি লিড করি, যেহেতু একটা এমার্জেন্সি ডিপার্টমেন্টে আমি জব করি, সোশ্যাল সেক্টর। তো কাজের চাপ তো থাকেই। তো কাজের চাপটা শুধু আজকেই যে ছিল এমনটা নয়, প্রথম থেকেই, মানে যখন আমি টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম, সেখানেও আমি পড়াশুনোয় অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত ছিলাম। তো সেখানেও পড়াশুনোর চাপ ছিল, কিন্তু গানটা আমি কখনোই ছাড়িনি। তো প্রথমেই আগে একটুখানি বলতে চাই, মানে আমার নিজের জার্নি তো আমি বলবই, তার সঙ্গে সঙ্গে একটু মানে কিভাবে আমি এই গানের জার্নিটা আমার শুরু হলো, মানে তার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমার ফ্যামিলির তরফ থেকে, মানে গান সম্পর্কিত আমার দুই ফ্যামিলির তরফে, মানে বাবার ফ্যামিলির তরফ থেকে এবং মায়ের যে ফ্যামিলির তরফ থেকে। সেটা হচ্ছে আমাদের বাড়িতে বরাবরই একটা কালচারাল পরিবেশের চল ছিল, মানে সব কিছুর দিক থেকে, সেটা গান হোক, আঁকা হোক, কবিতা হোক, বিভিন্ন সাংস্কৃতিকতার পৃষ্ঠপোষক ছিলেন আমাদের বংশের পূর্বপুরুষ। কিন্তু আমাদের বংশের পূর্বপুরুষরা হয়তো সেই সুবিধাটা পাননি যে গানটা শিখে একটা জায়গায় যেতে বা সেই প্ল্যাটফর্মটা পেতে। তো আমার বাবা বা কাকা জ্যাঠাদেরকে দেখেছি যে কোনোদিন তারা জীবনে গান শেখেনি, কিন্তু খালি গলায় এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত তারা মানে গান এখনও পর্যন্ত যে অনবদ্য, মানে শুনলে যেন মনে হয় আদ্যপান্ত শিল্পী। কিন্তু কখনো হারমোনিয়াম নিয়ে যে তারা শেখা বা ইত্যাদি এরকম ধরনের কোনো কিছু কখনো হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাবার মুখেই শুনেছি, বাবার গান শেখার ভীষণ ন্যাক ছিল, বা আমার পিসিদের মুখেও শুনেছি, আমার কাকা জ্যাঠা প্রত্যেকের মুখেই শুনেছি পিসিরাও ভালো গান গায়, কিন্তু কখনো গান শেখেনি। এবার তখনকার দিনে যে সিস্টেমটা ছিল যে অত গান টান শিখে কী হবে, পড়াশুনোটা ভালো করে মন দিয়ে করো, নিজের পায়ে দাঁড়াও, ব্যাস, দ্যাটস ইট। তো কখনো গান শেখা সেই সময় ফ্যামিলির তরফ থেকে কেউ কখনো সাপোর্ট করেনি, ঠিক আছে। তো এইটা গেল আমার বাবার ফ্যামিলির মানে সঙ্গীতের ব্যাকগ্রাউন্ড। মায়ের ফ্যামিলির থেকে যদি আমি ধরি, আমার মায়ের ভাই বোনদের মধ্যে একমাত্র মা গান শিখেছিল জোর করে, জেদের বসে, ঠিক আছে। এবং আমার মা একটা কি বলবো, খুব সাধারণ একটা গ্রামের মেয়ে, ঠিক আছে, এবং একটা গ্রাম্য পরিবেশের মতন জায়গাতে থেকে সেই সময় মেয়েদেরকে খুব কম বয়সে একটা বিয়ে দেওয়ার চল ছিল, ঠিক আছে। তো সেই চলটাকে উপেক্ষা করে পরিবারের এগেনস্টে গিয়ে পড়াশুনো বলো বা তোমার গান বলো, মানে এমনটা মাকে শুনেছি যে তখনকার দিনে টিফিন খাওয়ার জন্য বোধহয় 20 পয়সা বা আগেকার দিনে যে সমস্ত নোটগুলো, মানে যেসব মুদ্রাগুলো তখনকার দিনে ছিল, সেইগুলো মা না খেয়ে জমাতো, এবং না এই পয়সা জমিয়ে জমিয়ে একটা হারমোনিয়াম কিনেছিল তখনকার দিনে 100 টাকা। তখনকার দিনে 100 টাকা মানে এখন বিশাল ব্যাপার।
তো সেই সূত্রে মা হারমোনিয়ামটা করে মানে চুরি করে, মানে এমনও শুনেছি যে তখন আমাদের মামার বাড়িতে গোয়াল ঘর ছিল, গোয়াল ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে হারমোনিয়ামে গানটা গাইতো। ঠিক আছে, এটা পাড়াপড়শি শুনলে কি বলবে বা ইত্যাদি। তো আমার মায়ের যিনি গুরুজি, মায়ের এই প্রতিভা দেখে মায়ের কাছ থেকে কোনো দিন 1 পয়সা নেননি। ঠিক আছে, বিনা পয়সাতেই মাকে গান শিখিয়েছেন। এবং মায়েদের যে ভাই বোনেরা, মানে আমার মামা মাসি, তার মধ্যে একমাত্র মাই গান জানে হারমোনিয়াম বাজিয়ে। তা হারমোনিয়াম শিখে দিয়ে গান শিখে খুব বেশি দূর তবুও গাইতে পারিনি, মোটামুটি 3rd ইয়ার অবধি কমপ্লিট করেছে। তো সেই কারণে আমার পিতৃকুলের দিক থেকে বা আমার মাতৃকুলের দিক থেকে এই দুই তরফেই মানে সম্মিলিতভাবে একদম সঙ্গীত প্রতিভা আমার রক্তে নিয়েই আমি জন্মগ্রহণ করেছি। এবং তার কতগুলো দৃষ্টান্ত পাওয়া গেছে, মানে এগুলো আমি পরবর্তীকালে বড় হয়ে শুনেছি আমার মায়ের কাছে, যে খুব যখন ছোট আমি, যখন জ্ঞান বুদ্ধি হয়নি, মানে যে বয়সে একটা বাচ্চাকে হয়তো গল্প বললে সে শান্ত হবে, বা গল্প বলে তাকে খাওয়ানো, বা গল্প বলে ঘুম পাড়ানো, আমার ক্ষেত্রে কখনো গল্প বলাতে কাজ হতো না। গান গেয়ে ঘুম পাড়াতে হবে, গান গেয়ে খাওয়াতে হবে, গান গাইলে আমি শান্ত হয়ে যাব। তো এই জিনিসগুলো দেখে একটা প্রথম থেকেই তারা বুঝে গেছে যে আমার ছেলের গানের মধ্যে ন্যাক আছে। আর দ্বিতীয়ত বাবা মায়েদের একটা সুপ্ত ইচ্ছা থাকে যে যেটা আমি করতে পারিনি আমার সন্তানের মধ্যে দিয়ে সেইটাকে আমি রিভিল করব। একদম। তো অনেক ছোটোবেলা থেকেই মানে তারা এটা বুঝেই গিয়েছিল যে আমার ছেলের মধ্যেও এই সঙ্গীত প্রতিভাটা রয়েছে, সুতরাং একে অল্প বয়স থেকেই গানে মোটামুটি দিলে একটা জায়গায় দাঁড়াবে। তো একটু বড় যখন হতাম, টিভিতে যখন সিরিয়াল হতো, তখন তো দূরদর্শনে খুব বেশি চ্যানেল ছিল না এখনকার মতো, ডিডি দূরদর্শন ছিল, ওই জন্মভূমি, কিছু কিছু সিরিয়ালের নাম আমার মনে আছে। তো সিরিয়ালের যেগুলো টাইটেল সং হতো না, ওইগুলো একদম আমার পুরো হুবহু মুখস্থ এবং সুর করে করে গাইতাম ওর সঙ্গে। এবং তখন রেডিও শোনার প্রচলনটা বেশি ছিল, ঠাকুমার ঘরে একটাই রেডিও ছিল সারা বাড়ি জুড়ে। তো রেডিওতে বিভিন্ন ওই পুরনো যুগের যেসব স্বর্ণযুগের গানগুলো দিত সেইগুলো শুনতাম, শুনে শুনে মুখস্থ করতাম এবং তার সাথে সাথে গাইতাম। তো সেখান থেকে একটা আস্তে আস্তে করে চলে। এবং আমার প্রথম গানের হাতেখড়ি হচ্ছে 3 বছর বয়সে। 3 বছর বয়সে প্রথম মায়ের সঙ্গে, মানে মায়ের কোলে একদম বসে হারমোনিয়ামে সারেগামা পাধানিসা প্রথম হাতেখড়ি হচ্ছে মায়ের কাছে। তারপরে ধীরে ধীরে সারেগামা পাধানিসা কমপ্লিট করলাম, করে প্রথম থেকে কতগুলো একদম মানে শিশু কিশোর আমলে মানে ওই লেভেলের যেসব রাগগুলো হয় না, খুব সহজবোধ্য যে রাগগুলো, যেমন বিলাবল, ইমন, এইগুলো টুকটাক করে মানে তোলাতে শুরু করেছে। আস্তে আস্তে করে আমার বয়সটা বেড়ে মনে হয় 4 কি 4.5 হয়েছে সেই সময়। তখন আমাদের এখানে টাকি এরিয়ান ক্লাব ময়দানে ওই সময় মাসুদুর রহমান বৈদ্য নামে একজন বিখ্যাত 2 পা কাটা সাঁতারু ছিলেন। মানে আমরা জেনারেল নলেজে প্রত্যেকেই তার নামটা জেনেছি, এটা আমরা পড়েছি, বড় হয়ে পড়েছি, তখন তো জানতাম না যে উনি কে বা কী। এবং তখন আমার একটা জিনিস ছিল, এখন যেমন দেখি বাচ্চারা স্টেজে উঠলে মানে খুব আনন্দ পায় যে স্টেজে উঠবো, পুরস্কার নেব। আমি যখনই মানে খুব বাচ্চা বয়সে যেটা হয় আর কি, যে মা বাবার কোল ছাড়া কারুর কোনো অচেনা ব্যক্তির কাছে যেতে চায় না। তো স্টেজে যেই আমার নাম অ্যানাউন্স করবে, প্রাইজ নেওয়ার ব্যাপার হতো বা কোনো, আমি ভয়েতে না কাঁদতাম যে অচেনা লোকটার কাছে যাব, কি জানি বাবা ধরে নিয়ে যাবে কি না ইত্যাদি। তো সেই সময় একটা গান, তখন এখানে একটা মিউজিক কম্পিটিশান ছিল, তো সেই কম্পিটিশানে উনি অতিথি শিল্পী হিসেবে এসেছিলেন, মাসুদুর রহমান বৈদ্য। এবং যখন আমি গানটা গাইতে উঠছি, তখন সব অনুষ্ঠানের যারা অর্গানাইজার ছিল তারা সব বলছে যে এই বাচ্চাটা গান গাইবে, কি জানি হারমোনিয়াম ঠিক করে ধরতে পারবে না। মার কাছে এসে বারবার জিজ্ঞেস করছে যে কিছু গুলিয়ে ফেলবে না তো, বা এ করবে না। সব থেকে মনে হয় আমি খুদে তখন। তো যাই হোক, তখন আমি গিয়ে স্টেজে আমি বসলাম, নিজে হারমোনিয়াম বাজিয়ে পুরো গানটাকে কমপ্লিট করলাম এবং গানটা মনে হয় ভালোই গেয়েছিলাম এবং আমি প্রথম স্থান অধিকার করি। ঠিক আছে, তো প্রথম স্থান অধিকার করার দরুন ওই সময় যিনি গেস্ট হিসেবে এসেছিলেন মাসুদুর রহমান বৈদ্য, যার কথা বললাম, তার হাত থেকে আমার প্রাইজ নেওয়ার একটা সৌভাগ্য হয়েছিল। কিন্তু তখন বুঝিনি অত মহান মানুষ, এখনকার দিনে যেমন কোনো নামি দামি মানুষের সঙ্গে সব সেলফি তোলার জন্য বা করে, তখন তো সেলফি তখন তো ছিলই না, মোবাইলের ফোনে ক্যামেরা তো সেদিন এলো। তো তখন তো এমনি ফ্ল্যাশ ক্যামেরা ছিল সেই সময়, এবং ক্যামেরাম্যান ভাড়া করে আনা হতো বিভিন্ন প্রতিযোগিতায় তোলার জন্য। তো তখন এইবারে যেই আমার নাম স্টেজে ডেকেছে, আমি স্টেজে উঠবো, পুরস্কার নেব, তো ওনাকে দেখে এইবারে আমি কান্না শুরু করে দিয়েছি।
যাব না, মানে ছবি তোলার যে ব্যাপারটা, গিয়ে কোনো রকমে প্রাইজটা নেওয়ার মানে প্রাইজটা আর নিতে পারিনি, মানে এত কাঁদা কাঁদছিলাম, আমার গার্জেন উঠে গিয়ে প্রাইজটা নিয়ে এলো। কিন্তু তাদের একটা তাদের যে এনার সঙ্গে একটা ফটো তুলিয়েই তবে ছাড়বে, ফটোটা না তুললে হবে না, ওরকম একটা রেপুটেড মানুষ, ঠিক আছে, তো এটা একটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। এইবারে সে তো কান্নার চোটে ফটো তোলাতে পারে না। শেষে আমার মানে বড় মামার মেয়ে আমার থেকে একটু, সে তখন বয়সে বড়, সে তখন ক্লাস 6-এ পড়তো, তার তখন একটু জ্ঞান বুদ্ধি, আর আমি তখন অনেকটা ছোট। তখন বড় মামার মেয়েকে পাশে দাঁড় করে বলে যে এই যে দিদি সঙ্গে রয়েছে, ঠিক আছে, তোর কোনো ভয় নেই, কেউ ধরে নিয়ে যাবে না, তুই শুধু ওখানটায় দাঁড়া। কোনো রকমে কান্নাটা থামিয়েই সাথে সাথে ফ্ল্যাশটা নেওয়া, যে কখন আবার ঠোঁট ফুলিয়ে কাঁদতে শুরু করবে তার কোনো ঠিক নেই। সেই ছবিটা হচ্ছে এইটা। আমি একটু দর্শক বন্ধুদের ক্যামেরায় এটা দেখাতে চাইব যে মাঝখানে রয়েছেন সেই বিখ্যাত 2 পা কাটা সাঁতারু মাসুদুর রহমান বৈদ্য, তার এক পাশে আমি, এবং মুখটা অলমোস্ট কাঁদো কাঁদো, মানে সবে কান্নাটা থেমেই ক্যামেরা মানে ছবিটা তোলা, এবং পাশে আমার দাদার মেয়ে, মানে সরি আমার বড় মামার মেয়ে, আমার দিদি ওখানে দাঁড়িয়েছিল। তো এইভাবেই ছবিটা তোলা। পরবর্তীকালে যখন আমি একটু বড় হলাম, তখন আমাদের জেনারেল নলেজে তো এগুলো পড়ানো হতো, যে 2 পা কাটা সাঁতারু মাসুদুর রহমান বৈদ্যের নাম তখন শুনলাম, এবং তখন মার কাছে শুনলাম যে ওই ছবিটা মাসুদুর রহমান বৈদ্যের সঙ্গেই আমার তোলা, তখন আমি জানলাম। তারপরে তো উনি মারা গেছেন যখন, তখন মনে হয় আমি আনুমানিক 8-এ কি 9-এ পড়ি, ঠিক আছে, তখন শুনেছিলাম যে উনি মারা গেছেন, অনেক টিভি নিউজ চ্যানেলে তখন আমরা ক্লাস 1-এ পড়েছি বইতে ওনার কথা, তুমি ওনার ছবি তুলেছো, ওনার সাথে ছবি তুলেছো, এটা তোমার কাছে অনেকটাই সৌভাগ্যের দাদা। এবং ছবি প্রথমে তুলেছি, পরে ওনার সম্পর্কে জেনেছি, আচ্ছা, ঠিক আছে। তো এটা গেল। তারপরে ওই মায়ের কাছেই চলছে হাতে খড়ি, এবার টুকটাক গান টান ইত্যাদি এগুলো চলছে। এরকম করতে করতে আমি মনে হয় তখন 1-এ ভর্তি হয়েছি, মানে সবে কেজি থেকে আমি 1-এ তখন গেছি। টাকির একটা ক্লাব, আমি নাম করব না, ঠিক আছে, লোকাল একটা ক্লাব সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। তো সেখানে নজরুল জয়ন্তী বর্ষ পালিত হচ্ছে। আচ্ছা, তো নজরুল জয়ন্তী বর্ষ পালিত হচ্ছে মানে নজরুল গীতি ছিল, এবং গানটা আমার মনে আছে। এবং মানে এখন যেমন থাকে না যে মনের খুশিতে গাও রবীন্দ্রসঙ্গীত, যে কোনো নজরুল গীতে তখন সিলেক্ট করা থাকতো। তো গান একদম সিলেক্ট করে দিয়েছিল। গানটা মনে আছে, মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়। তো এই গানটা তখন তোলা নেই, ঠিক আছে, এবং সময় মানে টাইমটা ভীষণ তখন লিমিটেড। মনে হয় যেদিনকে আমি এটা জানতে পারছি তার মনে হয় 4 থেকে 5 দিন পরেই কম্পিটিশানটা। তো মা প্রথমে সন্ধেবেলা একদিন নিয়ে বসলো হারমোনিয়ামে, কিন্তু সেদিন আর তোলা হলো না, মানে মায়ের কোলে ঘুমিয়ে পড়লাম, ঠিক আছে। পরের দিন নিয়ে বসলো, সারাদিন ধরে তোলালো। এবারে আমার বাবা বলছে পারবে না, এই কয়েকদিনে তুলিয়ে ওটা ও করতে পারবে না, এটা অন দ্য স্টেজ পারফর্ম করতে পারবে না। আচ্ছা দেখি না একবার চেষ্টা করে, বলে মা ওটাকে মোটামুটি কয়েকদিন ধরে প্র্যাকটিস করিয়ে ওটাকে গানটাকে তুলিয়ে এইবারে আমি ওখানে গেছি গানটা গাইতে। পরবর্তীকালে আমার যিনি গুরুজি, তিনি ওইখানে এসছেন গেস্ট শিল্পী হয়ে, ঠিক আছে। আমি তো তখন ওনাকে চিনি না, বা তিনি যে আমার গুরুজি হবেন ওনার কাছে শিখবো এরকম কোনো ঠিকও নেই। কারণ তখন টাকির একজন রেপুটেড টিচার, তার কাছেই দেওয়া হবে, মানে তিনি এখনও রেপুটেড। তো ওনার কাছে শিখবো বলেই একটা ঠিক হয়েছিল যে কয়েকদিন পরে ওনার কাছেই দেওয়া হবে, কথাবার্তাও হয়ে গিয়েছিল। তো যাই হোক, সেই ঘটনায় আমি পরে আসছি। তো কম্পিটিশানে যখন গেলাম, গানটা আমি গাইলাম, কিন্তু গানটা খুব ভালো হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছিল, ঠিক আছে। জাজ নিজে হাততালি দিয়েছিলেন, জাজ আমাকে ডাকলেন, ডেকে খুব জড়িয়ে ধরে আদর টাদর করলেন ইত্যাদি। তো তারপরে যাই হোক, মোটামুটি দর্শকের একটা বুঝে গিয়েছিল এ হয়তো প্রথম পজিশনে আসতে পারে, হ্যাঁ। কিন্তু আশ্চর্যজনকভাবে জাজেরা চলে যাওয়ার পরে ওরা ভেতরে ভেতরে কিছু একটা পার্সিয়ালিটি করে ওদেরই কোনো একটা কমিটির কাউকে, মানে জানাশোনা রিলেটিভের কোনো একজনকে, সেও বসেছিল অ্যাজ এ কম্পিটিটর, তাকে ফার্স্ট করে, ঠিক আছে। এবং সেটা কি করে জানতে পারলাম সেই ঘটনাতে পরে আসছি। তো যখন আমার নামটা অ্যানাউন্স করে সেখানে তৃতীয় স্থানাধিকারী হিসেবে, তো সবাই অবাক হয়ে যায় যে প্রথম হিসেবে যে গাইছিল সে এমন কিছু আহামরি গায়নি, তার থেকে বরং যে বাচ্চাটা গাইলো, মানে তখন আমি, মানে তখন বাচ্চা, এ অনেক ভালো গেয়েছিল, যে কি করে
থার্ড হয়ে গেল, ঠিক আছে। সবার মানে দর্শকদের মধ্যেই তখন একটা এটা নিয়ে গুঞ্জন হচ্ছে। আমার বাবা মাও একটা আশ্চর্য হলো। যাই হোক, প্রাইজ নিলাম, সার্টিফিকেট নিলাম। বাড়িতে এসে দেখলাম যে সার্টিফিকেটে পরিষ্কার প্রো কেটে, মানে প্রোটা লিখে সেটাকে কেটেছে, কেটে আবার পাশে তৃতীয় লিখেছে, মানে প্রথমের প্রো লিখতে গেছে, লিখে আবার সেটাকে কেটে আবার পাশে তৃতীয় করেছে। এবং আমি সার্টিফিকেটটাও দেখাতে চাইব এবং অনুরোধ করব ক্যামেরাম্যানকে, যখন এটা টেলিকাস্ট করা হবে অবশ্যই করে যেন এই দুটো জায়গায় ক্লাবের নামটা লেখা রয়েছে, ক্লাবের নামটা যেন ব্লার করে দেওয়া হয়, মানে ওই জায়গাটা যেন ঝাপসা করা হয়। এইখানটা একটুখানি আমি দেখাতে চাইবো, এই জায়গাটায় ফোকাস করতে চাইবো, যদি একটু জুম করে দেখানো সম্ভব হয়। এইখানে কিন্তু প্রো বলে লেখা রয়েছে, লিখে আবার এটাকে কাটা হয়েছে ওপর দিয়ে, কেটে আবার এখানে পাশে আবার এটাকে তৃতীয় করা হয়েছে, ঠিক আছে। জীবনের প্রথম কম্পিটিশানেই এইরকম একটা মানে করাপশান, ঠিক আছে। মানে দুর্নীতিটা যে শুধু আজকের আমলেই আমরা এত দেখছি, মানে যদিও আমি এখানে কোনো পলিটিক্স নিয়ে আলোচনা করতে চাই না বা কিছু, তখনকার দিনেও কিন্তু এটা ছিল। এবং এই জিনিসটা ওই সময় ফেস করেছি। অ্যান্ড দ্যাটস ওয়াই তারপর থেকে কোনো দিন আর সেই রাগের জন্য ওই ক্লাবে আর কোনো দিন আমি নাম দিইনি, অংশগ্রহণ করিনি। বাবা মা বলেছিল ওখানে আর কোনো দিন ছেলেকে কম্পিটিশানে বসাবো না বা নাম দেওয়াবো না, সেটা তো পরবর্তীকালে। এবার আমার যিনি গুরুজি, তিনি এই গোটা ব্যাপারটা জানতেন, মানে তিনি ওই ক্লাবের কোনো অ্যাক্টিভ মেম্বার ছিলেন না ঠিকই, কিন্তু তিনি ওই ক্লাবে ওই ডোনেশন দিতেন। মানে এখনকার দিনে তো যেমন ক্লাবগুলো যেগুলো গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড, তারা তো সরকার থেকে অনুদান পায়, তখন তো সেই জিনিসটা ছিল না, ও ডোনেশনের ভিত্তিতে চলতো। তো আমার গুরুজি ওখানে ডোনেশন দিতেন। তো তিনি এই ব্যাপারটা ভেতর থেকে জানতে পারলেন যে আমাকে ইচ্ছাকৃতভাবে ওই জায়গা থেকে স্যাক্ট করে ওখানে অন্য একজনকে প্রথম করা হয়েছে, পার্শিয়ালিটি হয়েছে। তারপরের দিন তিনি নিজেই লোকমুখে আমাদের বাড়ির অ্যাড্রেস সব খুঁজে বাড়ি চিনে, তিনি খুব সকালবেলা, মানে আমরা তখন ঘুমোচ্ছি, আমাদের তখন কারোর ঘুম ভাঙেনি, তিনি আমাদের বাড়িতে আসেন এবং মানে তার নকিংয়েই আমাদের ঘুমটা ভেঙে যায়। তা আমরা তো জানি না যে ইনি কে বা কী বৃত্তান্ত, মানে আমরা অতক্ষণ সময় মানে ওনার গানও আমরা শুনিনি, মানে উনি তো পরে গানগুলো গেয়েছিলেন গেস্ট শিল্পী হিসেবে, কিন্তু উনি আগে পৌঁছে গেছিলেন, আমার গান উনি শুনেছিলেন। তো পরে উনি নিজের পরিচয় দেন এবং বলেন, এবং জানতে পারি যে উনিও একজন টিচার, ঠিক আছে। তো উনি বলেন যে আপনার, মানে আমার বাবা মার সঙ্গে বলে যে আপনার ছেলের তো দারুণ ট্যালেন্ট, হ্যাঁ, এবং আমি জানি যেহেতু আমি ওখানে ছিলাম, ইন্টারনালি আমি জানতে পেরেছি যে ওকে ইচ্ছাকৃতভাবে এরকম করা হয়েছে, তো আমি একবার একটু ওকে নিয়ে বসতে চাই, ঠিক আছে। তো হারমোনিয়াম তখন পেড়ে দেওয়া হলো, আমি ওই ঘুম থেকে উঠে চোখ কচলাতে যাই হোক বসলাম। তো বসে ওনার সঙ্গে বললো তুমি একটা গান করো। প্রথমে গান শুনতে চাইলেন, তবে কি কিছু রাগ তুলেছ, কোনো ক্লাসিক্যাল রাগ তুলেছ? হ্যাঁ তুলেছি। কী রাগ তুলেছ একটা শোনাও। শোনালাম, কি শুনিয়েছিলাম আমার মনে নেই, মনে হয় বিলাবল বা ভৈরব, যাই হোক কিছু একটা। তো এবার তারপরে উনি কিছু আমাকে গানের কিছু অলংকার বা আরও কিছু যে সমস্ত পাল্টাগুলো, মানে যেগুলো আরও গলার আমাদের কণ্ঠকে আরও মজবুত করে, বা আমাদের ধরে নাও গলার ষড়যন্ত্রের পক্ষে যেগুলো উপকার, যে সমস্ত অলংকারের যে রেওয়াজগুলো, সেইগুলো উনি করলেন। এবং অনেক কিছু আরও গভীরে জানতে পারলাম, যেমন গানের আমরা যে হারমোনিয়াম তো বাজাই, ফিঙ্গারিং বলেও একটা ব্যাপার হয়, ঠিক আছে, যে কোন রিডে কোন আঙুল নেব, কিভাবে ফিঙ্গার নেব, আঙুল একটার ওপর দিয়ে আরেকটা উল্টানো যায় কি না বা ইত্যাদি, এই জিনিসগুলো তিনি খুব সুন্দরভাবে মানে বিশ্লেষণ করে আমাকে বোঝাতে লাগলেন, বুঝতেও পারলাম। এবং আমার মা বাবা তখন প্রেজেন্ট অন দ্য স্পট, তারা ওই জিনিসটা দেখলেন এবং তারা তখন বুঝলেন যে এনার মধ্যে তো অসাধারণ জ্ঞান, তাহলে এর কাছেই যদি ছেলেকে শেখাই তাহলে ভালোভাবে শিখতে পারবে, ঠিক আছে। না বেসিক পার্টটা আমি যত মজবুত করব, মানে বাড়ির ভিত যত আমি শক্ত বানাবো, ততই তো আমার বিল্ডিংটা আরও মজবুত টেকসই হবে। তো বেসিক পার্টটা যত ভালোভাবে শিখবে তত আরও ভালোভাবে ভালো জায়গায় পৌঁছাবে। তখন ওনারা ডিসিশন চেঞ্জ করলেন যে তাহলে এনাকেই রাখা হবে মিউজিক টিচার হিসেবে। তখন ওনাকে বলা হলো যে আপনি তাহলে আমার ছেলেকে একটু গান শেখান, কিন্তু ওনার বাড়ি তখন বসিরহাটের খোলাপোতা, ঠিক আছে। তো উনি আমাকে একার জন্য এখানে শেখাবেন, তা প্রথমে একটু কিন্তু করছিলেন, তারপর বললেন যে ঠিক আছে, আপনারা আস্তে আস্তে করে হয়তো ছাত্রছাত্রী বাড়বে, ঠিক আছে, আমি আগে ওকে দিয়েই শুরু করি।
তো আমাকে দিয়ে শুরু করলেন। তো উনি আসতেন সপ্তাহে শনিবার করে, উনি এসে আমাকে শেখাতেন। এবং ওনার নামটা কিভাবে হলো, যে বিভিন্ন কম্পিটিশনে বসতাম, কম্পিটিশনে বসে পারফর্ম যখন ভালো করতাম, অন্যান্য গার্জেনরাই জিজ্ঞেস করতো যে আপনার ছেলে দিদি কোন টিচারের কাছে শেখে, ঠিক আছে, না অমুক টিচারের কাছে শেখে, ঠিক আছে তাহলে আমার ছেলেকে বা আমার মেয়েকেও একটু ওখানে শেখাতে দেবো, একটু যদি কন্ট্যাক্ট করিয়ে দেন বা কিছু। এবং আরেকটা জিনিস বলবো, তখনকার দিনে মানে আমার গুরুজি কখনো আমাকে একটা নির্দিষ্ট ঘরের মধ্যে বা গণ্ডির মধ্যে কখনো সীমাবদ্ধ করে রাখেননি বা রাখতে চাননি। মানে সবসময় তিনি আমাকে কম্পিটিশনে বসার জন্য উৎসাহিত করতেন। এখনকার দিনে আমি অনেক টিচারদের মধ্যে দেখেছি, বা তখনকার দিনের মধ্যেও কিছু কিছু ছিল, যে আমার স্টুডেন্ট আমার পারমিশন ছাড়া কোনো জায়গায় কম্পিটিশনে বসতে পারবে না, ঠিক আছে। আমি জানি না যে এটা কোন অ্যাঙ্গেল থেকে তারা বলেন, কিন্তু আমার গুরুজি সবসময় বলতেন যে যত স্টেজে বসবে, যত কম্পিটিশানে বসবে, প্রাইজ পাওয়ার আমার দরকার নেই, কিন্তু গানটাকে ভালোভাবে প্রেজেন্ট করে আসুক দর্শকদের সামনে, 100টা লোকের সামনে বা 200 জন লোকের সামনে অন দ্য স্টেজ বসে তার গাওয়ার অভ্যেসটা তৈরি হোক, এই ভয়টা কাটুক, জড়তাটা কাটুক। যত জড়তা কাটবে তত গানের মধ্যে সাবলীলতা আসবে, তত স্বচ্ছন্দতা আসবে, এবং তত কিন্তু আস্তে আস্তে করে ও অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে যাবে। তো এই জিনিসটার জন্য গুরুজি সবসময় আমাকে উৎসাহিত করতেন। পরবর্তীকালে আমিও এখন আমার স্টুডেন্টদেরকে ঠিক সেম কথাই বলি। আমি ওদেরকে যখনই শুনি কোনো জায়গায় কম্পিটিশন হচ্ছে, আমি কিন্তু ওদেরকে বসাই, সবসময় উৎসাহিত করি সেই কারণে। তোমার সেই গুরুজির নাম যদি বলো। হ্যাঁ নিশ্চয়ই, আমার গুরুজির নাম হচ্ছেন প্রশান্ত কুমার মণ্ডল, ঠিক আছে। তো উনি এটা মানে ওনারও অনেকটা অবদান আছে। উনি সবসময় আমাকে উৎসাহিত করতেন বিভিন্ন, বা উনি যখন জানতেন যে এই লোকাল ছাড়া উনি যে লোকালিটিতে বসবাস করতেন সেইখানে কোনো বড় প্রোগ্রাম হচ্ছে, তিনি কিন্তু আমাকে ইনফর্ম করতেন যে ওখানে নামটা দাও, ঠিক আছে। তো প্রাইজ পাওয়ার দরকার নেই, গানটা ঠিকঠাকভাবে গেয়ে চলে এসো, ব্যাস দ্যাটস ইট, ঠিক আছে। পুরস্কার আমার পাওয়ার দরকার নেই, পুরস্কারের লোভে ওখানে বসার দরকার। সেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন না, যে ফলের আশা করে কর্ম করো না। আমার গুরুজিও সেই একই কথাই বলতেন, যে গানটা ভালোভাবে গেয়ে চলে এসো এবং 10 জনের সামনে বসে গাওয়ার সাহসটা তৈরি হোক। তো এই রকম করে গাইতে গাইতে আস্তে আস্তে করে ছোটোবেলা থেকেই প্রচুর পুরস্কার, প্রচুর মানে অ্যাওয়ার্ডস, হ্যাঁ। এবং এখানে যদি তোমরা দেখো, এখানে পুরো একদম আমার শোকেস থেকে শুরু করে, এখান থেকে এই টেবিলে শুরু করে, ওখান থেকে ওইগুলো শুরু করে। এবং একটা কথা বলবো, যে যখন আমি একদম ছোটোবেলা থেকে পুরস্কার পেতে শুরু করি, তখন কিন্তু এই মেডেল বা মেমেন্টো বা ট্রফি এগুলো কিন্তু ছিল না। তখনকার দিনে বই দেওয়া হতো, ঠিক আছে। তো আমার স্কুল লেভেল থেকে শুরু করে বিভিন্ন লোকাল লেভেলে যে সমস্ত, সব কিন্তু বই। এবং হেন কোনো বই নেই যা আমার ঘরে নেই, সবই কিন্তু মানে কোনো জিনিসই আমার কিনতে হয়নি। রবীন্দ্র রচনাবলী থেকে শুরু করে, শরৎ রচনাবলী থেকে শুরু করে, অখণ্ড নজরুল গীতি, গীতবিতান, সঞ্চয়িতা, সঞ্চিতা, সুকুমার সমগ্র, সুকান্ত সমগ্র, সব কিছু কিন্তু আমার প্রাইজে পাওয়া, সব কিছু রয়েছে, ঠিক আছে। এবং বিভিন্ন গল্পের বই, ডিটেকটিভ মানে ব্যোমকেশ বক্সী থেকে শুরু করে শার্লক হোমস, ঠিক আছে, সবই আছে। মানে আমার থেকে আরও লোকে বই চেয়ে চেয়ে পড়তো, ঠিক আছে। আমারই কোনো দিন পড়া হয়নি এত সব বই। যাই হোক, তো প্রথমে তো বই পেতে শুরু করলাম, ঠিক আছে। এবং তার সঙ্গে আস্তে আস্তে করে সার্টিফিকেট এরকম হয়ে যেতে লাগলো। মেমেন্টো তো অনেক পরে গিয়ে আমি আস্তে আস্তে করে পেতে শুরু করলাম, মেমেন্টো বা মেডেল ইত্যাদি। তো এরকম করতে করতে আস্তে আস্তে করে আমি উঠতে লাগি। এবং আরেকটা জিনিস বলবো, তখন তো এই সোশ্যাল মিডিয়ার এত চল ছিল না, এই প্রচলনটা মানে এখন যেমন দেখি ভালো লাগে, যে এই সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে কারুর একটা প্রতিভা, ফেসবুক বলো বা ইউটিউব বলো বা ইনস্টাগ্রাম, টুইটার, অনেক কিছু রয়েছে, সেইগুলোর মাধ্যমে এক্সপোজ করা যায়, সোসাইটির অন্য মানুষদের কাছে ট্যালেন্টটাকে তুলে ধরা যায়। আমাদের সময় তো সে সুযোগ ছিল না। আমাদের সময় একটা ঠিক তার বিপরীত ছিল। আমি এটা জানি না কেন, যে সব সময় একটা মানে তাকে ডমিনেন্ট করতে চাইতো, এটা আমি জানি না কেন। যে এখন যেমন দেখি যে কেউ একটা মানে ট্রেনে কোনো ভিখারি গান গাইলেও, আমি ভিখারিদের অসম্মান করছি না, মানে জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি মাত্র, যে তারা যখন গান গায়, কেউ একটা ক্যামেরা তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল, সবাই তাকে ভাইরাল করলো, বেশ ভালো, তাকে একটা জায়গায় একটা প্ল্যাটফর্ম পেয়ে গেল সে, নো ডাউট এটা ভালো। কিন্তু আমাদের সময় সেই জিনিসটা ছিল না। আমাদের সময় কি করে ওকে আরও দমিয়ে রাখবো, কি করে ওকে আরও ডাউন করে রাখবো, এই জিনিসটা আমরা ভীষণ ফেস করেছি, এটা মানে প্রথম থেকেই।
এবং আরেকটা জিনিস ফেস করেছি, মানে গানের জার্নি শুরুতে মানে যেটা আমি বলতে স্কিপ করে গেলাম, সেটা হচ্ছে আমার ফ্যামিলি সাপোর্ট ছিল ঠিকই। তখনকার দিনে ছেলেরা গান শিখবে এই জিনিসটাই মানে কেউ ভাবতে পারতো না। যে এমন আমি অনেক মন্তব্য শুনেছি, একটু আমাদের যারা দূর সম্পর্কের রিলেটিভ তাদের কাছ থেকে শুনেছি যে ছেলে তো কি করতে গান শেখাচ্ছ, কি হবে গান শিখিয়ে, একটা মেয়ে হলে না হয় কথা ছিল। মানে তাদের ধারণাটাই এমন যে গান জিনিসটা শুধুমাত্র মেয়েদের জন্যেই, বা মেয়েদের কণ্ঠেই শুধু গান শোভা পায়, ছেলেদের কণ্ঠে গানটা শোভা পায় না। তাহলে তো কিশোর কুমার মান্নাদের এরা গান গাইতো না। সেটাই তো তাদেরকে বোঝায় কি, ভূপেন হাজারিকা, কিশোর কুমার, তালাদ মাহমুদ, মোহাম্মদ রফি, তাহলে তারা কি করে উঠলো? ঠিক আছে, তো ছেলেদেরকে তার সেটা আমার মনে হয় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ সব নির্বিশেষে যার মধ্যে যে ট্যালেন্টটা আছে তাকে আরও উৎসাহিত করা উচিত। তো আমাদের সময় সেই জিনিসটা এখন অবশ্য মানুষের কিন্তু ধ্যান ধারণা অনেক বদলেছে। এখন আমি যে জায়গাগুলোতে যাই কম্পিটিশনের জাজমেন্ট করতে, সেই জায়গাগুলোতে গিয়ে দেখি যে মেয়েদের সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু ছেলে কম্পিটিটরসও সেখানে গান গায় বা কিছু। আমাদের সময় সেখানে হয়তো ছেলে সিঙ্গার হয়তো মানে বাছা বাছা গোনাগুনতি, একটা থেকে দুটো, তার বেশি পাওয়া যাবে না, বেশিরভাগ সব মেয়ে কম্পিটিটার্স। তো এইটা একটা জিনিস ছিল। এবং পরবর্তীকালে আস্তে আস্তে করে আমি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, মানে তখনকার দিনে আস্তে আস্তে করে মহকুমা সাব ডিভিশন লেভেল থেকে ব্লক লেভেল থেকে শুরু হতো, সেখান থেকে উঠতে পারলে সাব ডিভিশন লেভেল, সেখান থেকে উঠতে পারলে জোনাল বা ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে স্টেট লেভেল। তো আমি 4 টাইমস গোল্ড মেডেলিস্ট ইন মিউজিক কম্পিটিশন। তো তার মধ্যে 4টে আমার ডিস্ট্রিক্ট লেভেল চ্যাম্পিয়ন এবং একটা হচ্ছে স্টেট লেভেল ফার্স্ট রানার আপ। এছাড়া বাকি আমার সিলভার মেডেল, ব্রোঞ্জের মেডেল সেগুলো তো অসংখ্য, মানে গোনাগুনতি রয়েছে, সেটা তো তার মধ্যে গোল্ড মেডেল আমার 4টে। এছাড়া রাজ্য স্তরের বিভিন্ন পুরস্কার, মানে সরকারি যেগুলো স্টেট লেভেলের। এবং তখনকার দিনে যিনি কালচারাল মিনিস্ট্রিয়াল ছিলেন, সিপিএম আমলের কথা বলছি, বাম জামানার সুভাষ চক্রবর্তী, এই যে ওনার ছবি করে তখনকার দিনে যে স্টেট লেভেলের যে সার্টিফিকেটগুলো, ঠিক আছে, এরকম বহু আছে গোনাগুনতি। তো সেইগুলো আস্তে আস্তে করে আমি অর্জন করি, আস্তে আস্তে করে আমার নাম ছড়িয়ে পড়তে থাকে। তো এবং একটা সময় গিয়ে দেখা যেত কম্পিটিশানে যেখানেই গিয়ে বসতাম যে ও মানেই তো ওই অমিতাভ মানেই তো ফার্স্ট, অমিতাভ বসছে মানেই তো ফার্স্ট হওয়া, ফার্স্ট প্রাইজটা তার মানে ওর জন্যই বাঁধা, ঠিক আছে, এইরকম একটা মানে হতে লাগলো। পরবর্তীকালে আস্তে আস্তে করে আরও বড় হলাম। বড় হয়ে যখন আমার একটা আফসোস থেকে গেল, সেটা হচ্ছে যখন হাই সেকেন্ডারি পার হলাম, আমার একটা ভীষণ ইচ্ছা ছিল যে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে পড়াশোনা করার বা সেইটার ওপরে ব্যাচেলার বা মাস্টার্স করার। সেই ইচ্ছাটা একটা জীবনে আমার এখনও অপূর্ণ রয়ে গেল। রবীন্দ্র কথা কি ভাবছো? সেটার কথা ভাবছি বলতে, এখন যদিও শিক্ষার কোনো বয়স হয় না, কিন্তু এখনকার দিনে সেই এনার্জি লেভেলটা, তখন যে এনার্জি এটা ছিল, সেই এনার্জিটা এখন অনেকটা হারিয়ে ফেলেছি। তাছাড়াও কর্মজীবনে ঢুকে গেছি, সেটা একটা ফ্যাক্ট, ঠিক আছে। তো সেটা আমি আসবো না, সেটা কিভাবে অন্যভাবে পূরণ করলাম কি করে, সেটা হচ্ছে আমার হায়ার সেকেন্ডারি তখন আমি দিলাম, এবং এইচএস পাস করাটা সেই সময়ে একটা জিনিস কি, এখনকার দিনে ছেলে মেয়েদের মধ্যে আমি একটা জিনিস দেখেছি, তারা ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড, খুব কেরিয়ারিস্টিক মাইন্ডেড, যে আমার কেরিয়ারে কোনটা করলে উন্নতি হবে আমি সেটাই করবো। কিন্তু আমি না সেই সময় ডিসাইড করতে পারিনি যে কোনটাতে গেলে আমি খুব স্মুথলি আমি এগোতে পারবো, ঠিক আছে, ডিসাইড করতে পারতাম না, হয় এটা নাই ওটা নাই, এরকম একটা মানে দোলাচল সিচুয়েশন মনের মধ্যে কাজ করতো। 90 দশকের ছেলেমেয়েরা মানেই একদমই। এবং খুব মানে গার্জেন নির্ভর ছিলাম, যে বাবা মা যেটা ভালো মনে করবে, যেটা নিয়ে পড়তে বলবে সেইটা নিয়েই এগোবো বা এরকম কিছু। এবং তার মধ্যে আমাদের একটা জিনিস ছিল, আমরা খুব বন্ধুত্ব প্রীতি জিনিসটা আমাদের মধ্যে ভীষণ ছিল, যে আমার বেস্ট ফ্রেন্ড এই সাবজেক্টটা নিচ্ছে, আমিও নেব, তাহলে একসঙ্গে পড়তে যেতে পারবো, একই টিউটরের কাছে পড়তে পারবো, একই সঙ্গে বসে ডিসকাশন করতে পারবো, ঠিক আছে, এই সুবিধাগুলো পাবো। তো এইটা নিয়ে আমার কেরিয়ারে কতটা লাভ হবে বা আমি কতটা নিতে চাই কিনা সেটা অত আমি তখন বুঝিনি বা বুঝতে চাইতাম না, যে আমার বেস্ট ফ্রেন্ড নিচ্ছে মানে সেই ঝোঁকে আমিও ওই সাবজেক্টটা নেব। তো সেটা একটা আমার সাবজেক্ট ছিল ইকোনমিক্স, এইচএস লেভেলে, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড ইকোনমিক্স নিয়েছে, আমিও ইকোনমিক্স নিয়েছি। তো ইকোনমিক্স নিলে তারপর যেটা হলো সেটা আর আমি আর বললাম না, 11-12 পুরো টানা 2 বছর জ্বলে পুড়ে মরলাম। তারপর যাই হোক এইচএস পাস করে গেলাম।
এইচএস পাস করে এইবারে আমার একটা ইচ্ছা হলো যে আমি অনার্স পড়ব মিউজিকের উপরে, ঠিক আছে। তো তখন আমাদের এইখানে তো টাকি গভর্নমেন্ট কলেজে এখানে তো মিউজিক নেই, সেই সুযোগটা নেই, তো কলকাতার দিকে যেতে হবে রবীন্দ্রভারতীতে। তো বিশ্বভারতী থেকেও ফর্ম ফিল আপ করলাম, রবীন্দ্রভারতী থেকেও করলাম। তো বিশ্বভারতীটা একটু দূর, ওখানেও চান্স পেলাম। তো রবীন্দ্রভারতীটা আরেকটু তুলনামূলক কাছে, এবং ওখানে থাকলে আমি নিত্য যাতায়াত করতে পারবো না। তো নিত্য যাতায়াত করে আমার পক্ষে ওটা করা সম্ভব নয়, বিশেষ করে রেগুলার কোর্স, তো আমাকে ওখানে থেকে করতে হবে। কিন্তু ঠিক সেই সময় জানি না, মানে বলে না বিধি কখনো কখনো বাম হয়, বাবা এতটা শারীরিকভাবে অসুস্থ হয়ে গেল, এবং আমি তো বাবা মায়ের একটা মাত্র সন্তান। বাবা এতটা অসুস্থ হয়ে গেল, তখন যদি আমি এখান থেকে যাই, বাবা মাকে দেখবে কে? এই একটা জিনিস তখন আমার মধ্যে তখন কাজ করলো। এবং রবীন্দ্রভারতীতে চান্স পেয়েও, মানে মিউজিকে ক্লাসিক্যাল, নট রবীন্দ্রসঙ্গীত, মানে আমার একটা বরাবরই ঝোঁক ছিল ক্লাসিক্যালের ওপরে। কারণ গুরুজি আমাকে সবসময় এটা বলতেন, বা আমিও এখন আমার স্টুডেন্টদেরকে বলি, যে যদি গলা মজবুত করতে চাও, গলার যদি বেস বাড়াতে চাও, ক্লাসিক্যাল কিন্তু মূল ভিত। ক্লাসিক্যাল তুমি যত করবে, যত তুমি ক্লাসিক্যাল অভ্যাস করবে, তত কিন্তু তোমার গলার ভিতটা মজবুত হবে, এবং তখনই কিন্তু তুমি সমস্ত ধরনের গান গাওয়ার জন্য এলিজিবল হবে, সেটা লোকগীতি হোক, রবীন্দ্রসঙ্গীত হোক, নজরুল গীতি হোক। ক্লাসিক্যাল কিন্তু একদম কেন্দ্র, এবং কেন্দ্র থেকে তারপর তুমি যে লাইনে তুমি যেতে চাও সেই লাইনে তুমি যাবে, তুমি নিশ্চয়ই এগিয়ে যাবে। তো আমার গুরুজিও সেটা বলতেন। তো আমার একটা ক্লাসিক্যালের উপরে বরাবরই ঝোঁক ছিল, উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে পড়াশুনো করব রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মতন একটা জায়গায়, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো তখন কি করব, তখন টাকি গভর্নমেন্ট কলেজে এখানেই ভর্তি হলাম, বাড়ির কাছেও পেয়ে গেলাম, এখানে ফর্ম ফিল আপ করে। তো সেই একটা ইচ্ছা, মানে মনের মধ্যে একটা আমার রয়ে গেল, সেটা একটা আফসোস, হ্যাঁ, রয়ে গেছে। তো এবার আমি যে কলাকেন্দ্র থেকে, আমি যেখান থেকে মানে আমি গানের পরীক্ষাগুলো দিতাম, সেখান থেকেই আমি মাস্টার্স কমপ্লিট, মানে ব্যাচেলার ডিগ্রি তখন আমার অলরেডি কমপ্লিট, ঠিক আছে। তো তারপরে আমি রবীন্দ্রসঙ্গীতে বসলাম, মিউজিক কমপ্লিট করলাম 2013 সালে। 2013 সালে কমপ্লিট করলাম। 2014 সালে আমাকে আর্য সঙ্গীত ও সংস্কৃতি কলাকেন্দ্রের তরফ থেকে সঙ্গীত আভাকর উপাধিতে ভূষিত করা হয় প্রথম, রবীন্দ্রসঙ্গীতের ওপরে। তো সঙ্গীত আভাকর উপাধি প্রথম পেলাম, এবং তারপর 2017 সালে আমি নজরুল গীতির ওপরে মিউজিক কমপ্লিট করলাম। এবং 2020 সালে, সেই সময়টায় পেন্ডামিক, 2021 সালে, তখন মানে 2020 সালেই পাওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় পেন্ডামিকের কারণে যেহেতু সব কিছু বন্ধ, এটা আমার মনে আছে, যখন ঠিক প্রথমে লকডাউন উঠলো, ঠিক সেই সময় অনুষ্ঠানটা করা হয়েছিল। মানে তখন তখনও রেস্ট্রিক্টেড ছিল, মানে এরকম দূরে দূরে বসিয়ে এটা বারাসাত গায়ন সঙ্গীত কলাকেন্দ্র একাডেমিতে এটা অনুষ্ঠিত হয়েছিল, তাদের যে সেমিনার হল। তো সেখানে আমাকে সঙ্গীত আদিত্য উপাধি দিয়ে ভূষিত করা। এখানে ছবি রয়েছে, মাঝখানে যে নিচের যে মধ্যিখানে ছবিটা, উনি আমাকে সঙ্গীত আদিত্য উপাধি আমাকে তুলে দিচ্ছেন। তো এইটা আমার জীবনের একটা বড় প্রাপ্তি আর কি। তো একদিক থেকে যেমন আফসোস, ঈশ্বর যেমন একদিন থেকে একটা জিনিস দেননি, অন্য দিক থেকে আবার একটা জিনিস দিয়েছেন। একদিক থেকে ঈশ্বর যেমন দরজা বন্ধ করে দেন, অন্য দিক থেকে আবার খুলেও দেন। তো যাই হোক, তারপর গান শেখানো এইবার শুরু করি। মানে তখন অলরেডি আমি মানে বেরিয়ে গেছি, আর অনেকটা তখন দক্ষ। আমার গুরুজি তখন বললেন, তুমি অলরেডি গুরু দক্ষিণা পাওয়ার যোগ্য হয়েই গিয়েছো, তো তোমাকে আর আমার শেখানোর কিছু নেই। তো আমি বললাম, এরকম কথা বলবেন না, আমার পাশ থেকে কখনো চলে যাবেন না, ঠিক আছে। শেখার কোনো নেই, আমি প্রতিনিয়ত শিখে চলেছি, এখনও শিখছি। সঙ্গীত আদিত্য বা সঙ্গীত আভাকর উপাধি পাওয়া মানে এমনটা নয়, বা এতগুলো প্রাইজ পাওয়া মানে এতটা নয় যে আমি সব কিছু জ্ঞান আহরণ করেছি। তাহলে তো নিউটনের মতন যিনি বড় বিজ্ঞানী, তিনিও বলেছিলেন যে জ্ঞান সমুদ্রের সাগরে আমি সামান্য নুড়ি কুড়িয়েছি মাত্র। তো গুরুজি বললেন, না তোমাকে ছেড়ে কখনো আমি চলে যাব না, তুমি সবসময় আমাকে পাশে পাবে। তো আমার মনে হয় এবার তোমার শেখানো শুরু করা উচিত, ঠিক আছে। মানে তোমাকে আমি যে এতদিন যা শিখিয়েছি, এবার তুমি সেটাকে ডিস্ট্রিবিউট করো বলে তিনি পরবর্তীকালে তিনি সেটেল হয়ে গেলেন। তার যে আছে, তিনি তার কিছু পার্সোনাল, মানে পৈতৃক কিছু ব্যবসা ছিল না, মানে আছে এখনও, সেটাকেই তিনি কন্টিনিউ করছেন ব্যবসার সুবাদে। তিনি আর টাকিতে খুব একটা আসেন না, বা সময় দিতে পারে, যখন আসেন আমার বাড়িতে মানে আসেন। তো তারপরে এইবার আমি শেখাতে শুরু করলাম। তো শেখাতে গিয়ে দেখলাম মোটামুটি
যেমন ছাত্রও পেলাম তেমনি ছাত্রীও পেলাম। মানে আমাদের সময় যেটা ছিল না, মানে বললাম না আমি ছেলে সিঙ্গার খুব কম ছিল আমাদের সময়। কিন্তু আমাদের সময় কিন্তু আমরা ওরকম পাইনি। আমাদের সময় ছেলে মেয়ে উভয়ই, এমনকি ব্যক্তিগতভাবে একটা কথা বলি দাদা, যেহেতু আমরা ব্যক্তিগতভাবে একই পাড়ার ছেলে মেয়ে, তো তোমাকে দেখে ইন্সপায়ার হয়ে আমার ঠাম্মা বলেছিল, দেখ ওই দাদাটা কত সুন্দর গান গায়, তুই যদি ওই দাদার মতন গান গাস। তা আমার সেই দিকে কোনো রকম ইচ্ছে ছিল না, নাচের দিকেই বরাবরই ঝোঁক ছিল। তো আমাদের সময় কিন্তু দাদা এরকমটা পাইনি। আমাদের সময় ছেলে মেয়ে উভয়ই নাচের প্রতি খুব একটা ঝোঁক ছিল। দেখো একটা জিনিস বলি, কোনো কিছুকে পাওয়া, ঠিক আছে, এবং পেয়ে সেটাকে কন্টিনিউ করা, একটা জিনিসকে পেলে তো হবে না, সেই জিনিসটাকে কিন্তু মেনটেন করে পরবর্তীকালে চালিয়ে নিয়ে যাওয়া সেটা কিন্তু ভীষণ কঠিন। ঠিক আছে, আমাদের সময় কিন্তু প্রচুর মানে একই গুরুজির কাছ থেকেই কিন্তু আমরা শিখেছি, কিন্তু অনেকের অস্তিত্ব কিন্তু আজকে সঙ্গীত জগতে আর খুঁজে পাওয়া যায় না। তারা কিন্তু মাঝপথে কোনো একটা জায়গায় পড়াশুনোর চাপের কারণে হারিয়ে গেছে। কারণ একটু যেই তারা বড় হয়েছে বা একটু যেই উঁচু ক্লাসে উঠেছে, অমনি সাথে সাথে মাস্টারমশাই পড়াশুনোর প্রচণ্ড চাপ, টানতে পারছে না আর কোনোভাবে করতে পারছে না, ঠিক আছে এখন বন্ধ থাক। তো এইরকমভাবে ছাড়িয়ে নিয়েছে, পরবর্তীকালে তারা আর ভর্তি হয়নি, তারা আর এগোতে পারেনি। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে এইটা বলবো, বাবা মা ভীষণ উৎসাহিত করেছে যে না গানটা তুমি চালিয়ে যাও, ঠিক আছে। এবং আমার তরফ থেকেও মানে আমি হেন কোনো দিন নেই, আমার একটা দিনও মনে পড়ে না যে গান না শুনে আমি থেকেছি। হয়তো গান করতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু গানটা আমি প্রত্যেক দিন এখনও পর্যন্ত, এত ব্যস্ততা বাড়িতে এসে আমাকে একটু হলেও কিন্তু গান শুনতে আমাকে দিতেই হবে। এবং গান শুনতে না পেলে আমি ভীষণ ইরিটেটেড হয়ে যায়। মানে গানটা শুনলে আমার মেজাজ ঠান্ডা থাকে, মেজাজটা আমার খুব চিল থাকে, মানে আমি খুব মানে যে কাজই আমাকে বলবে আমি খুব স্মুথলি করে দেবো, কিন্তু গানটা না শুনলে আমি খুব ইরিটেটেড হয়ে যাই, এই একটা জিনিস হয়। তো আমাদের সময় অনেকেই ভর্তি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেইভাবে তারা আর এগোতে পারেনি, মানে জিনিসটাকে আর মেনটেন করতে পারেনি। এখনও পেয়েছি এরকম, আমার কিছু ছাত্রছাত্রীদের মধ্যেও সেই জিনিসটা পেয়েছি যে গান শিখতে শিখতে মাঝপথে ওরকম ছেড়ে দিয়েছে পড়াশুনোর চাপের কারণে। এখনও অবশ্য পড়াশুনোর চাপটা খুব এক্সেসিভ মাত্রায় হাই, আমাদের সময়ও ছিল না তা নয়। রামকৃষ্ণ মিশন মানে যারা মিশনে পড়েছে তারা নিশ্চয়ই খুব ভালোভাবেই বুঝতে পারবে। তার উপরে মিশনে আমি ফার্স্ট বয় ছিলাম, মানে সেই পজিশনটাকেও মেনটেন করা, সেটাকেও মানে, কিন্তু গানটা সারাদিনের মধ্যে মানে এমন তো হতে পারে না একটা মানুষ যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই বই নিয়ে বসবে, তাহলে তো সে পাগল হয়ে যাবে। আমি মানলাম যে 24 ঘন্টার মধ্যে হয়তো সে মাধ্যমিকও যদি স্টুডেন্ট হয় 18 ঘন্টা অন্তত বই নিয়ে যদি পড়ে খুব কম করে, তাহলে বাকি তার মধ্যে আধ ঘন্টা সময় এদিক ওদিক দেয় না, এটা হতে পারে না। তো আধ ঘন্টা সময় আমি যদি মিউজিকে দেই, একটু যদি গানটা প্র্যাকটিস করি, তাহলে কি হবে, আমার গলাটাও চালু থাকবে এবং তার সঙ্গে আমার গানের চর্চাটাও থাকবে, আমি ওটাকে ধরেও রাখতে পারবো। আমার কিন্তু কখনো গান ছেড়ে দেব, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমার গার্জেনের মনেও কখনো আসেনি, আমার মনেও কখনো আসেনি। হ্যাঁ, গানটা ছেড়েছিলাম কখন, যখন মাধ্যমিকে টেস্ট পরীক্ষা মানে টেস্ট যখন এক্সাম হলো, টেস্টের যখন রেজাল্ট বেরিয়ে গেল, ওই সময় যে 2-3 মাস ছুটি থাকে না, যে মাধ্যমিক পরীক্ষা হওয়ার আগে, সেই 2-3 মাস ক্লাসে শুধু যাইনি। তখন বলেছিলাম যে ক্লাসে শুধু আসবো না, তো কিন্তু প্র্যাকটিসটা কিন্তু চালিয়ে গেছি বাড়িতে, মানে প্রতিদিন আধ ঘন্টা সময় বের করে হলেও আমি প্র্যাকটিসটা করেছি, রেওয়াজটা করেছি। ঠিক আছে, এই যে এখন অনেকে বলে না যে গলা ভালো রাখতে গেলে এটা খাও, জ্যৈষ্ঠ মধু খাও, লবঙ্গ খাও, বচ খাও, কাবাব চিনি খাও, এটা ওটা, হ্যাঁ এটা ওটা জড়িবুটি খাও, এটা যতটা, এটা কিছু কিছু রেমেডি, দেখো রেমেডি সব কিছু রেমেডি দিয়েই যে সবটা হয় এমনটা নয়। অনেকের লবঙ্গ শ্যুট করে, অনেকে আবার এমনও শুনেছি যে লবঙ্গ খেয়ে গলা ভেঙে গেছে। তো সব থেকে বড় কথা আমার গুরুজি যেটা বলতেন, প্র্যাকটিস, মানে কোনো যন্ত্রকে তুমি যদি চালু রাখো, সেটাকে কন্টিনিউয়াস প্রসেসে রাখো, সেই যন্ত্রে কিন্তু মরচে ধরবে না। আর তুমি যদি সেটাকে অকেজো করে রাখো, সেটাকে কিন্তু খুব সহজেই জং পড়ে যাবে। তো আমার গুরুজির কাছেই আমি শিখেছি যে গলার যেমন যত্ন নিতে হয়, যেমন গার্গেল করতে হয়, বা ঠান্ডা জিনিস অ্যাভয়েড করা, টক জিনিস অ্যাভয়েড করা, ঠিক আছে, সেইটা যতটা না করবে তার থেকে কিন্তু প্র্যাকটিস জিনিসটাকে তুমি মানে গলাটাকে তুমি চালু রাখবে, তোমার এই ভোকাল কর্ড বা তোমার এই স্বরযন্ত্রটা যেন চালু থাকে। ঠিক আছে, কারণ যখনই তুমি এটাকে চালু রাখবে না, তখনই দেখবে তোমার আওয়াজ বসে যাবে, এবং সেই জায়গা থেকে আবার আগের লেভেলে পৌঁছাতে ওই রেওয়াজ করে করে সেটা কিন্তু আবার একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমাদের সময় এই জিনিসটা ছিল, তো তার মধ্যে গান ধরে রাখতে পেরেছিল কিন্তু খুব কম জন।
ঠিক আছে, এবং তার মধ্যে আমিও একজন, মানে গান ধরে রাখতে পেরেছিলাম, কখনো গান ছাড়িনি। এবং মাধ্যমিকের পরে আবার ভর্তি হওয়া গানে, আবার ক্লাসে আবার তালিম নেওয়া, উচ্চ মাধ্যমিকের সময় আবার টেস্ট এক্সাম হয় একইভাবে, আবার ওই কয়েকদিন 2-3 মাসের গ্যাপে আবার গেলাম না, কিন্তু প্র্যাকটিস চালিয়ে যেতাম। ঠিক আছে, তো আমার যেটা মনে হয় যে ইচ্ছা থাকলেই উপায় হয়। মানে আমার যদি ইচ্ছে থাকে, গানের প্রতি আমার যদি ন্যাক থাকে, আমার যদি গান জিনিসটার প্রতি আমার যদি প্রবল আগ্রহ থাকে, আকর্ষণ থাকে, তাহলে আমার মনে হয় সারাদিন 24 ঘন্টার মধ্যে আধ ঘন্টা সময় বের করে নিয়ে সেটাতে সময় দেওয়া যায় অনুশীলনের জন্য। এখন তো কর্মজীবনে ঢুকে গেছো, আগে প্রচুর স্টুডেন্ট ছিল তোমার, আমরা নিজেরা সবাই দেখেছি। এখন কি শেখাও, গানের প্রশিক্ষণ ক্লাস কি এখনো করাও? অবশ্যই। কি মানে মাঝখানে একটা এমন ফেজ গেছে যে যে সময়তে কর্মব্যস্ততার কারণেই হোক বা যে কারণেই হোক, তখন আমি একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি। আমার একটু মাঝখানে কিছু হেলথ রিলেটেড সমস্যাও হয়েছিল, মানে আফটার কোভিড, আমার কোভিড হয়ে গিয়েছিল। তো সেই সময় গান বেশ অনেক মাস শেখানো আমি বন্ধ, মানে আফটার কোভিড স্টেজ আমার হেলথের অনেক ধরনের উপসর্গ ধরা পড়ে। ঠিক আছে, মানে কোভিডের পরে অনেকে, এবং শুধু এর সাথে আমার বলে না, মানে যাদেরই কোভিড হয়ে গেছে তাদেরই শরীরে বিভিন্ন ধরনের হেলথ ইস্যু পরবর্তীকালে দেখা গিয়েছে। তো যাই হোক, সেটা আমি মূল পয়েন্টে এবারে আসি। তো যখন এই রকম হয়, তখন একটা সময় ভেবেছিলাম যে ছেড়ে দেবো, মানে গান শেখানোটা আর রাখবো না। হ্যাঁ, এবং তখন এমনি প্যান্ডামিক, বাড়িতে তখন লোকজন আসছে না, আর আমিই বারণ করলাম যে এখন কাউকে আসতে হবে না বা কিছু। 2-1টা স্টুডেন্ট কিন্তু ছাড়েনি, আঁকড়ে ধরেছিল, বলে দাদা ভাই আমরা আসবো, ঠিক আছে, তোমার থেকে দরকার হলে ডিস্টেন্স মেনটেন করে বসবো, বা যেভাবে হোক তুমি অনলাইনে পারো, যেভাবে হোক, মানে তোমার সঙ্গ ছাড়বো না। ঠিক আছে, না আমি তাদেরকে ছাড়তে চাইলেও দেখা যাচ্ছে তারা ছাড়েনি, মানে তাদের সেই ঝোঁকটা রয়েছে। ঠিক আছে, তো এটাও একদিক দিয়ে ভালো, মানে আমি দেখে এটা খুশি হয়েছি যে তাদের সেই ঝোঁকটা রয়েছে বা সেই তাগিদটা তাদের মধ্যে রয়েছে। তো সেই দেখে তারা ছাড়তে দেয়নি। তো তখন কি করব, তখন যখন চাকরি পাইনি তখন তো দেখা যাচ্ছে যে দিনের মধ্যে 7 দিনের মধ্যে 5 দিন বা 6 দিনই গানের ক্লাস রাখতাম। ঠিক আছে, এবং বাড়ি গিয়েও শেখানো থাকতো। পরবর্তীকালে যখন কর্মজীবনে ঢুকলাম, তখন কর্মজীবনের চাপে বাড়িতে গিয়ে তো আর সময় পাই না, কারণ সারাদিন পরে তো এসে একটু নিজের জন্য বিশ্রামের দরকার হয়। তো তখন কি হলো যে শেখানো জিনিসটা, বাড়ি গিয়ে শেখানো জিনিসটা বন্ধ হয়ে গেল বা কমে গেল। তখন আমি বলে দিলাম যারা এখানে এসে শিখতে পারবে তাদেরকে তারা শেখো, ঠিক আছে, আর যাদের নইলে আমার পক্ষে আর বাড়ি গিয়ে শেখানোটা সম্ভব হচ্ছে না। তো এই রকম কিছু স্টুডেন্ট তখন তারা বাড়িতে আসলো, ঠিক আছে, অনেক স্টুডেন্ট তারা আবার ফিরে এলো, কিছু স্টুডেন্ট ওই সময় থেকেই হারিয়ে গেল, তারা আর পরবর্তীকালে আগ্রহ দেখালো না। যাই হোক, সেটা তাদের ব্যাপার। তো সেই স্টুডেন্টের চাপের ওপর ভিত্তি করে এখন আমি গানের ক্লাসটা রেখেছি শনিবার আর রবিবার, মানে বাধ্য হয়ে আমাকে 2টো দিন করতে হয়েছে এই কারণে। প্রথমত শনিবারটা আমার হাফ ডে, ঠিক আছে, ওই দিনকে আমি একটু অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি বাড়ি আসি। বাড়ি এসে আমি সেদিনকে খুব কম সংখ্যক রাখি, মানে এমন স্টুডেন্টরাই শুধু শনিবারে আসে যাদের দেখা যাচ্ছে রবিবারে অনেকের আঁকার ক্লাস থাকে, অনেকের ড্রয়িংয়ের ক্লাস থাকে বা রিসাইটেশন বা যেটা শেখে, অনেকের ক্যারাটে থাকে, জিমনাস্টিক্স, এখন তো অনেকে ওইগুলোও শেখে, তো অনেকের কম্পিউটার ক্লাস থাকে, তো তারা শনিবারে আসে। আর যাদের রবিবারটা পুরো গোটা দিন ফ্রি, তারা রবিবারে এসে শেখে। তো রবিবারটা মানে বেশি স্টুডেন্ট আসে, তো রবিবারেও আবার সকালে একটা ব্যাচ, বিকেলে একটা ব্যাচ, এরকম ভাগ করা রয়েছে। তো সময় দিতে হয়, কিছু করার নেই, মানে তারা তো, এবং তার সঙ্গে সঙ্গে আমার নিজের কিছুটা চর্চা হয়ে যায়, এটাই সব থেকে বড় কথা। অমিতাভদার গান মানে মন্ত্রমুগ্ধের মতো শোনা। অমিতাভদার গলায় একটা স্নিগ্ধতার ছোঁয়া থাকে, যার জন্য প্রত্যেকটা মানুষ যখন অমিতাভদা যখন স্টেজে ওঠে বা হারমোনিয়ামের রিড যখন ধরে, তখন সব প্রিন্ট অফ সাইলেন্ট হয়ে যায় যে অমিতাভদার গান শুনবো। দাদাকে আমরা প্রচুর শিক্ষক দিবসেও পেয়েছি, এমনকি দাদার এমনও বন্ধুরা, মানে আমরা পেয়েছি দাদাকে এমনভাবে যে দাদা নিজে আমাকে ব্যক্তিগতভাবে কয়েকটা গান তুলে দিয়েছিল শিক্ষক দিবসে গাওয়ার জন্য, নিজে থেকেই দাদা আমাদেরকে তালিম দিয়েছিল। তো দাদাকে রিকোয়েস্ট করব, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি, দাদাকে রিকোয়েস্ট করব যে আমাদের শ্রোতা বন্ধুদেরকে 2 কলি অন্তত যদি গান আমাদের শ্রোতা বন্ধুদেরকে তুমি যদি শোনাও। গানটা শোনানোর আগে আমি একটু অন দ্য ক্যামেরা দর্শক বন্ধুদেরকে জানাই যে মানে সদ্য আমি মানে সবে জ্বর থেকে উঠলাম, জ্বর, সর্দি, গলা ব্যথা ইত্যাদি এসব কাটিয়ে উঠলাম, নইলে ইন্টারভিউটা অনেক আগেই হওয়ার কথা ছিল, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম বলে ওটা একটু ডিলে হয়েছে। তো জানি না কতটা, মানে এই কয়েকদিন তো একদমই রেওয়াজ হয়নি, বা গলার স্বরটাও হয়তো একটু বসে আছে বা কিছু।
কোনো যদি সুরে ভুল ত্রুটি বিচ্যুতি হয় বা গলায় যদি কোনো রকম কোনো ক্র্যাক আসে, তাহলে তার জন্য আমি একটু আগে থেকেই মার্জনা চেয়ে নিচ্ছি। তো একটি রবীন্দ্রসঙ্গীতের আমি একটু দুকলি গাওয়ার চেষ্টা করছি। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী, ও গো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বারি, ও গো সজনী, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। ধন্যবাদ। অশেষ অশেষ ধন্যবাদ দাদাকে, আমাদের অসুস্থতার মধ্যে দিয়েও আমাদেরকে গান দুকলি শোনানোর জন্য। আর অমিতাভদার গান মানেই আমরা সত্যম শিবম সুন্দরম, এই গানটি শুনবো না এটা একদমই হতে পারে না। জানি একটু উইক আছে আমাদের দাদা, তবুও দাদার কাছে আমরা রিকোয়েস্ট করব যে সত্যম শিবম সুন্দরম এই গানটি যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের তুমি শোনাও। এই গানটা অ্যাকচুয়ালি ক্লাস 9-এ থাকতে আমার প্রথম তোলা, ঠিক আছে। পরবর্তীকালে বিভিন্ন জায়গায় গেয়েছি, তো সবাই ভীষণ মানে স্পেল বাউন্ড হয়েছে শুনে। পরবর্তীকালে এইটা বিভিন্ন জায়গাতেই গেলে রিকোয়েস্ট আসে। একবার মনে হয় তোদের কোনো একটা টিচার্স ডেতেও আমি গিয়েছিলাম ওখানে, প্রশান্তদার কোচিং সেন্টারে। তো সেই থেকে একটা সত্যম শিবম সুন্দরম বা আমার যারা টিউটর্স যারা আমাকে পড়িয়েছেন, ঠিক আছে, তারাও ওই একই রিকোয়েস্ট করতো তাদের যে টিচার্স ডে প্রোগ্রামে, যে ওই গানটা একটুখানি দুকলি হলো। তো আমি জানি না মানে এই উইক গলায় কতটা সুরটা তুলতে পারবো, তো এই গানটার জন্য প্রথমে একটু মার্জনা চেয়ে নেব আর কি। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সুন্দরম সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সুন্দরম সুন্দরম सत्यम शिवम सुंदरम। ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम। सत्यम शिवम सुंदरम। ধন্যবাদ। কিছুক্ষণের জন্য আপনাদের আরজে রিয়া হারিয়ে গিয়েছিল অমিতাভদার কণ্ঠের সুরের মহিমায়। এত সুন্দর গান গাইলো অমিতাভদা, অনেক দিন পরে আমিও শুনলাম অমিতাভদার কণ্ঠে আবারও সেই সত্যম শিবম সুন্দরম। দাদাকে অনেক ধন্যবাদ আমাদেরকে। এবং আমিও এই সঙ্গে 91.2 FM রেডিও সুন্দরবনকেও অজস্র ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা মানে সাক্ষাৎকার বা ইন্টারভিউ মানে আমাকে নিয়ে করার জন্য। মানে প্রথমে আমি একটু নার্ভাস হয়েছিলাম, কারণ জীবনে আমার এটা প্রথম সাক্ষাৎকার, তো ক্যামেরার সামনে কীরকমভাবে কী হবে, তো আমি একটু নার্ভাস প্রথমে ফিল করছিলাম। তো যাই হোক, এবং রেডিও সুন্দরবন কিন্তু আমাকে একটা
সেরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে, মানে সেখানে আমি যে সমস্ত গানগুলো রেকর্ড করেছি সেগুলো এখনও পর্যন্ত সেগুলো রেডিওতে বাজে বা প্রোগ্রামে শোনানো হয়, এবং তার মধ্যে কিছু গান খুব সুপার ডুপার হিট হয়ে গেছে। সেই গানগুলোকে নিয়ে অনেকে যারা ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা সেই গানগুলোকে নিয়ে বিভিন্ন ভিডিও বানাচ্ছে বা সেগুলোকে এক্সপোজ করছে। তো সেই গ্র্যান্ড প্ল্যাটফর্মটা রেডিও সুন্দরবন আমাকে দিয়েছে। তো রেডিও সুন্দরবন আগামী দিনে আরও অনেক ভালো ভালো কাজ করুক, আরও অনেক এগিয়ে যাক। তো এইটাই রাখি এবং আমার কৃতজ্ঞতা জানাই রেডিও সুন্দরবন চ্যানেলকে। দাদার কাছে আশা রাখছি পরবর্তীকালে 91.2 FM রেডিও সুন্দরবনের প্রোগ্রামে তোমাকে আমরা পাবো, এবং আরও এমন সুন্দর সুন্দর গান আমাদেরকে তুমি উপহার দেবে 91.2 FM রেডিও সুন্দরবনকে। এটি তোমার কাছে কাম্য আমাদের। চেষ্টা করব নিশ্চয়ই। আর শ্রোতা বন্ধুরা, আজকের এই এত সুন্দর অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি, এবং ধন্যবাদ জানাই আমাদের অমিতাভ দাদাকে, অমিতাভ চক্রবর্তীকে, সঙ্গীতশিল্পী অমিতাভ চক্রবর্তীকে আমাদেরকে বিশেষভাবে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর একটি অনুষ্ঠান উপস্থাপিত করার জন্য। আর পরবর্তীকালে আবারও দেখাবে এমনই সুন্দর কোনো অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।